অগ্নিগর্ভ পরিস্থিতি। এদিকে আমাদের নজর রয়েছে প্রতি মুহূর্তে কি হচ্ছে সেখানে, সে অগ্নিগর্ভ চেহারা তুলে ধরার চেষ্টা করছি। আজও দেখা গিয়েছে সকাল থেকে এখনো পর্যন্ত কমপক্ষে 23 জনের মৃত্যু হচ্ছে বলে যেমনটা জানা যাচ্ছে। আগুন জ্বলছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বন্ধ করে দেওয়ার প্রতিবাদ, সঙ্গে দুর্নীতির প্রতিবাদে যেভাবে এই আগুন জ্বলছে। গতকাল হঠাৎ করে দেখা গেল সোমবার নেপাল এবং নেপালের রাজধানী কাঠমান্ডু এবং সেখানে যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়, হাজারো হাজারো বিক্ষুব্ধ জনতা যারা রাস্তায় নেমেছেন প্রতিবাদ, এবং শুধু তাই নয়, জেন জি প্রজন্ম তাদের এই রাস্তায় ভিড়, তাদের এই বিক্ষোভ আন্দোলন, সেই ছবিটা দেখানোর চেষ্টা করছি। একেবারে আগুন জ্বলছে চারপাশের এই ছবি, এবং পুলিশের গাড়ি থেকে শুরু করে একাধিক জিনিসপত্র সমস্ত আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। সোমবারের পর মঙ্গলবার অশান্ত কাঠমান্ডুর সংঘর্ষে এখনো পর্যন্ত 23 জনের প্রাণ চলে গিয়েছে। অশান্তি রুখতে আমরা গতকাল থেকে দেখছি জল কামান, কাঁদানে গ্যাস ব্যবহার করছে পুলিশ, নিরাপত্তা বাহিনী। নেপালের প্রধানমন্ত্রী কেপি ওলির বাড়িতেও এবং সেখানে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। নেপালের ভক্তপুরের ওয়ালকোটে সেখানেও সে দেশের প্রধানমন্ত্রীর বাড়ি, আর সেখানেই প্রথম যে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে। অগ্নিগর্ভ নেপালের ছবি, পুলিশকে তাড়া করা হচ্ছে, কখনো সেই পুলিশের তাড়া এবং একই সঙ্গে মার আন্দোলনকারীদের একের পর এক যে উত্তেজনার ছবি সামনে আসছে। পরিস্থিতি হচ্ছে। অন্যদিকে ছাত্র যুব বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। ছাত্র যুব বিক্ষোভে উত্তাল হচ্ছে ক্রমশ নেপাল। বিক্ষোভের জেরে সোশ্যাল মিডিয়ার উপর যে নিষেধাজ্ঞা সেটা প্রত্যাহারও হচ্ছে। উদ্ভূত পরিস্থিতি, পদত্যাগ একের পর এক মন্ত্রী তারা পদত্যাগ করেছেন বলে যেমনটা জানা যাচ্ছে। ছাত্র যুব বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ, ইস্তফা দেন কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী রংনাথ অধিকারী। এবং শুধু তাই নয়, অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে নেপালের বিমানবন্দর, প্রত্যেকটা ছবি দেখানোর চেষ্টা করছি যে কি রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ইন্দো নেপাল সীমান্তে জারি রয়েছে রেড অ্যালার্ট। একবার দেখা কি হচ্ছে সেখানে। অগ্নিগর্ভ নেপাল, জেন জেড বিক্ষোভে উত্তপ্ত নেপালের এই ছবি। আজ সকাল থেকেও পরিস্থিতি আরো খারাপ হচ্ছে, যত সময় এগোচ্ছে পরিস্থিতি খারাপ হচ্ছে। কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য জারি কারফিউ, দুই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা, জায়গায় জায়গায় কারফিউ, কিন্তু তাতে এখনো পরিস্থিতি যথেষ্ট বেসামাল অবস্থায়। দুই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়িতে আগুন, নেপালি কংগ্রেস পার্টি সেন্ট্রাল অফিসে আগুন, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওয়ালকটের বাড়িতেও আগুন। সংসদ ভবনের সামনে বিক্ষোভকারী ও পুলিশের সংঘর্ষ, দফায় দফায় সংঘর্ষ। আপনাদের কয়েকটা ছবি দেখাবো এবার। এই তো দেখলো রীতিমতো অগ্নিগর্ভ নেপাল। গতকাল থেকে যে নেপালের পরিস্থিতি হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠছে। এবার আপনাদের একটুখানি স্মৃতির পাতা নিয়ে যাওয়ার চেষ্টা করি। মনে আছে আজ থেকে ঠিক 1 বছর আগে, এবার দুটো ছবি দেখাবো, দুটোর মধ্যে কোথায় মিল আপনারা একটু খুঁজে বার করবেন। দেখুন তো দুটো ছবি দেখে কি মনে হচ্ছে প্রাথমিকভাবে আপনাদের। একদিকে নেপাল, অন্যদিকে বাংলাদেশ। 1 বছর আগে ঠিক 5ই আগস্ট, এবং যেভাবে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ, আন্দোলনের ধাঁচ, আন্দোলনের দাবি ঠিক এইভাবেই, এবং ছাত্র কোটা বন্ধের প্রতিবাদে কোটা আন্দোলনে উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। হাজার হাজার, শয়ে শয়ে, লাখ লাখ ছাত্র যুব যারা পথে নেমেছিলেন, উত্তপ্ত হয়েছিল বাংলাদেশ। দুটো ছবি দেখে কোথায় মিল পাচ্ছেন? জ্বলছিল বাংলাদেশ, দিনের পর দিন, মাসের পর মাস বাংলাদেশের এই চেহারা, এবং নেপালের গতকাল থেকে উদ্ভূত এই পরিস্থিতি একই ছবি। এখানেও রীতিমতো জেন জি এবং সেই ছাত্র যুব যারা পথে নেমেছেন। নেপালের উত্তপ্ত পরিস্থিতি, পুলিশকে লক্ষ্য করে বৃষ্টি আম জনতার।
ইতিমধ্যে ছাত্র যুব বিক্ষোভে উত্তপ্ত নেপাল, আর ঠিক আজ থেকে 1 বছর আগে এই ছবি দেখা গিয়েছিল বাংলাদেশেও। দুটোই পড়শি দেশের উত্তপ্ত এই পরিস্থিতি এবং আন্দোলনের দাবি এবং তার যে পরিস্থিতি, রণক্ষেত্রের চেহারা, মাসের পর মাস একই কায়দায় বাংলাদেশে এভাবেই আগুন জ্বলেছে। বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সেখানেও শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী চাপের মুখে এবং তাকে পদত্যাগ করতে হয়। এবং শুধু তা না, আমরা নেপালের ছবি দেখাচ্ছি এবং এবার দেখাচ্ছি যে পরিস্থিতি হয়েছে ছাত্র যুব বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ। এখনো পর্যন্ত যেটা বলছিলাম যে মৃতের সংখ্যাটা লাফিয়ে মাত্র 12 ঘন্টার মধ্যে ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। 23 জনের মৃত্যুর খবর এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। যথেচ্ছ জায়গায় কারফিউ চলছে। কারফিউ হলেও কোনো রকম এই বেসামাল পরিস্থিতিকে কন্ট্রোল করা এখনো পর্যন্ত যাচ্ছে না। জায়গায় আগুন। এবার বলছি আপনাদের আরও একটা আপডেট, যেখানে ইস্তফা একের পর এক মন্ত্রীর। এখনো পর্যন্ত যতদূর খবর আমরা পাচ্ছি 9 জন মন্ত্রী ইস্তফা দিয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি। এবং প্রধানমন্ত্রী কেপি শর্মা ওয়ালকটের বাড়িতেও সেখানে আগুন। ভয়ঙ্কর একটা ছবি দেখাচ্ছি। কিছুক্ষণ আগে দেখাচ্ছিলাম দুটো পড়শি দেশ এবং দুটো পড়শি দেশের যে সামগ্রিক চেহারা, একটা 1 বছর আগে ঠিক 2024-এর 5ই আগস্ট থেকে বদলে গিয়েছিল বাংলাদেশের চেহারা। অশান্ত বাংলাদেশের সেই ছবি আপনাদের দেখিয়েছি এবার ঠিক মাত্র 12 ঘন্টা আগে। এবং যেভাবে ছবিটা দেখাচ্ছি, নেপাল উত্তপ্ত পরিস্থিতি, একই ছবি। ইস্তফা দিয়েছেন কৃষি ও প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রী রামনাথ অধিকারী। একের পর এক মন্ত্রী যারা ইস্তফা দিচ্ছেন চাপের মুখে পড়ে। অগ্নিগর্ভ এই পরিস্থিতি কোনো রকম ভাবেই সামাল দেওয়া যাচ্ছে না। দিকে নেপালের প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি উঠছে। একবার সেই জনরোষ, জনগর্জন দেখাবো। ঢুকে পড়েন আন্দোলনকারীরা। রাষ্ট্রপতি ভবনের ভিতরে কার্যত তাণ্ডব চালান। ঠিক একই কায়দায় ঠিক আমরা যেটা বাংলাদেশে দেখেছিলাম, রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে প্রধানমন্ত্রী বাসভবনে, সেখানে যেভাবে আন্দোলনকারীরা তারা বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়েছিল, সেই ছবি আজও স্মৃতির পাতা থেকে এখনো ফিকে হয়ে যায়নি। ঠিক 1 বছর পর এবার দেখা গেল নেপাল, এবং শুরুটা হয়েছিল এবং তার যে আজ সোশ্যাল মিডিয়া যে প্ল্যাটফর্ম, সেটা বন্ধের দাবিতে প্রথমে যার সূত্রপাত, আগুনে ঘৃতাহুতি পড়ে, একই সঙ্গে দুর্নীতির প্রতিবাদও পথে নামেন ছাত্র যুবরা। তাহলে প্রশ্ন উঠছে, অলির পদত্যাগ কি আসন্ন? সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাপের উপর নিষেধাজ্ঞার বিষয়কে কেন্দ্র করে এই অশান্তির সূত্রপাত। জ্বলছে নেপাল। গতকাল থেকে নেপালের রাজধানী কাঠমান্ডু সম্পূর্ণ বদলে গেছে। নেপালের এই ছবি দেখাচ্ছি আপনাদের। আচমকায় গতকাল সোমবার থেকে বিক্ষোভ শুরু হয়। রাজধানী কাঠমান্ডু সহ একাধিক জায়গা বিক্ষোভ। যুবতীরা ধীরে ধীরে পরিস্থিতি হঠাৎ বদলে গেল চেহারাটা। চারিদিকে কালো ধোঁয়া, কুণ্ডলি পাকানো ধোঁয়া। কোনো অগ্নিকাণ্ড নয়, বরং একটা বিক্ষোভের আঁচ, একটা বিক্ষোভের আগুন। যেভাবে ভয়ঙ্কর একটা ফুলকি থেকে এই অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। জায়গায় যেখানে সেনা নামানো হচ্ছে, কারফিউ জারি করে দেওয়া হচ্ছে তড়িঘড়ি, কিন্তু পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে খুব দ্রুত। ছাত্র যুব বিক্ষোভের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ। শুধু তাই নয়, একের পর এক মন্ত্রী তারা চাপের মুখে পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। এবং প্রশ্ন উঠছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও যে জনগর্জন, জনরোষ সামনে আসছে, তাহলে অলি সরকারের পতন কি অবশ্যম্ভাবী? প্রশ্নটা এবং তার উত্তরটা এখন খুব দ্রুত সামনে আসতে শুরু করেছে ছবিটা।
এই মুহূর্তে সেই ছবি আরো একবার আপনাদের দেখাচ্ছি। অগ্নিকর্ম পরিস্থিতিতে নেপালের বিমানবন্দর বন্ধ করে দেওয়া হচ্ছে। ইন্দো নেপাল সীমান্তে রেড অ্যালার্ট জারি করা হচ্ছে। নজরদারি বৃদ্ধিতে বর্ডার এলাকায় সেনা বাড়ানো হচ্ছে। প্রতিটি গাড়ি পর্যবেক্ষণ করা হচ্ছে। প্রত্যেকটা আপডেট। জেন জির বিক্ষোভে উত্তপ্ত নেপাল। মৃতের সংখ্যা 23। সংখ্যাটা 23 আপাতভাবে আপডেট পাচ্ছি। পরবর্তীতে আরও হয়তো সংখ্যাটা বেড়ে যেতে পারে। কাঠমান্ডুতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ রয়েছে। দুই প্রাক্তন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের বাড়িতে আগুন। অগ্নিগর্ভ পরিস্থিতিতে যদিও নেপালের সর্বদলীয় বৈঠকে ডাক দেওয়া হচ্ছে। আজ বিকেলে জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী ওলি। পরিস্থিতি মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণে আলোচনা চাই, সেই কারণে আজ সন্ধ্যে 6টায় সর্বদলীয় বৈঠকের ডাক দেওয়া হয়েছে। আমি একটু সরাসরি চলে যাবো। এই মুহূর্তে দুপুর 2টার নিউজ রুমে আলোচনার জন্য রয়েছেন আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন বিশেষজ্ঞ দেবাশিস নদী। দেবাশিস দা, আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। যে ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি ঠিক 1 বছর আগে 5ই আগস্ট বাংলাদেশে ঠিক একই রকম ভাবে ছাত্র যুবরা বিক্ষোভে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, দেখা গেল হঠাৎ করে কাঠমান্ডুর চেহারা নেপাল। এই অগ্নিগর্ভ পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? এত ভয়ঙ্কর অবস্থা কেন? কাঠমান্ডু উত্তপ্ত মানে আগে থেকেই ছিল। এখন সোশ্যাল মিডিয়ার 26টি অ্যাপ বন্ধ করার যে ঘোষণা করা হয়েছে, তারপরে বিষয়টি আরো গতিপ্রাপ্ত হয়েছে। কাঠমান্ডু দেখুন বরাবরই সমস্যা প্রবণ একটি শহর, অর্থাৎ রাজনৈতিক বিক্ষোভ বা প্রতিবাদে মুখরিত হয়েছে কাঠমান্ডু শহর বারবার। 1960-এর দশকে শুরু করে 1990-এর দশকে যখন প্রথম পার্লামেন্টারি সিস্টেম চালু হয়েছে, তারপরে রাজার সাথে বিভিন্ন শাসক দলের সংঘাত, পাশাপাশি রাজা জ্ঞানেন্দ্র যখন রাজা ছিলেন, শেষ রাজা, তার সময় 2005-এ যখন তিনি সব ক্ষমতা নিজের হাতে তুলে নিলেন, তারপরেও 3 বছর 2005 থেকে 8 একদম কাঠমান্ডু শহর মানে প্রত্যক্ষ রয়েছে বিভিন্ন রকমের হত্যা এবং বিভিন্ন রকম প্রতিবাদীদের উপর গুলি চালানোর ইতিহাস রয়েছে কাঠমান্ডুতে। মানে নেপালে যদি সমস্যা বলি আমরা, নেপালের সমস্যা বহু, অর্থাৎ সেখানে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে যেমন রয়েছে, প্রশ্ন রয়েছে, সেখানে সুশাসন নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে বেকারত্ব নিয়ে প্রশ্ন রয়েছে, সেখানে রয়েছে যে দুর্নীতির প্রশ্ন রয়েছে, এবং সর্বোপরি যেটা হচ্ছে যে স্পেস, নাগরিকদের স্পেস, অর্থাৎ নাগরিকদের যে গণতান্ত্রিক অধিকার বরাবরই বাধাপ্রাপ্ত হয়েছে নেপালে। এবং বিগত দিনে জনগণের একটা বড় অংশ, বিশেষ করে ইউথরা, বারবার সরব হয়েছে যে সরকারের স্বচ্ছ প্রশাসনের অভাব রয়েছে এবং সরকার কেন দুর্নীতি বন্ধ করার জন্য পদক্ষেপ নিচ্ছে না বা উন্নয়নের কর্মকাণ্ড কেন করছে না। পাশাপাশি বিরত করছি, আমরা যে আপডেট পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে একটু জানাবো, অবশ্যই আপনি সঙ্গে থাকুন। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন, বাধ্য হয় চাপের মুখে ইস্তফা কেপি শর্মার বলে জানা যাচ্ছে। অলির পস্তন কি তাহলে অবশ্যম্ভাবী? যখন এই প্রশ্নটা সামনে আসছিল আপনাদের জানাবে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা কেপি শর্মা অলির, এবং অলি সরকারের পতন কি তাহলে অবশ্যম্ভাবী ছিল? গতকাল থেকে যে পরিস্থিতি, আজ সকাল থেকে আন্দোলনের ঝাঁজ সম্পূর্ণ অনেক গুণ বেড়ে যায়। প্রধানমন্ত্রী পদ থেকে আজ বিকেলে একটি সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছিলেন, যে তিনি বলেছিলেন যে সমগ্র পরিস্থিতি মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণে একটা বৈঠক করব, আলোচনা চাই, সব দলগুলির সঙ্গে আলোচনা করতে চাই। 6টার সময় বৈঠকে ডাক দিয়েছিলেন। কঠিন পরিস্থিতি, সকলকে শান্ত থাকা অনুরোধ করছি, বিবৃতি দিয়েছিলেন কেপি শর্মা ওলি। কিন্তু তার আগে ঘড়ির কাঁটা বলছে দুপুর 2:14। আপডেট, চাপের মুখে ইস্তফা প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির। প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন কেপি শর্মা ওলি। সকাল থেকে যে আন্দোলনের ঝাঁজ, আজ মঙ্গলবার সকাল থেকে একেবারে হিমশিম খেতে ক্রমশ বেগতিক পরিস্থিতি তৈরি হয়। আমি যাব, দেবাশিস নদী রয়েছেন আমাদের সঙ্গে আরো একবার, দেবাশিস দার কাছে। দেবাশিস দা, আপনি দেখলেন যে একেবারে চাপের মুখে কেপি শর্মা ওলি তিনি ইস্তফা দিতে বাধ্য হলেন। এরপর পরিস্থিতির কি অবস্থা হতে পারে? নেপাল আরেকটি অনিশ্চয়তার দিকে চলে গেল, অর্থাৎ বাংলাদেশে যে হাসিনা সরকারের পতনের পরে আমরা দেখেছিলাম যে কি অনিশ্চয়তার মধ্য দিয়ে বাংলাদেশ যাচ্ছে এবং সেখানে তদারকি সরকার কি করছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে দেখেছিলাম যখন মানে আর্থিক সংকট হয়েছিল, তখন প্রেসিডেন্ট দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, জনবিক্ষোভ হয়েছিল, প্রেসিডেন্টের প্রাসাদকে মানে আক্রমণ করেছিল। আফগানিস্তানে যখন তালিবানরা এসেছিল, তখন সেই দেশের প্রেসিডেন্ট হামিদ কারজাই পালিয়ে চলে গিয়েছিল মধ্যপ্রাচ্যের দেশে, মানে বিমান ভর্তি টাকার ব্যাগ নিয়ে। এখন মানে ওপি শর্মা কতটা টাকা নিয়ে যেতে পারবেন আমি জানি না, দেশ থেকে পালাতেই হবে তাকে, নাহলে মানে এই দক্ষিণ এশিয়ার জনগণের একটা অভিজ্ঞতা রয়েছে যে কিভাবে দুর্নীতি শাসককে তাড়াতে হয় এবং তাদেরকে কিভাবে দেশ থেকে ছাড়া করতে হয়। এবং নেপালের
এই যে সরকার, তারাও কিন্তু অতীত থেকে শিক্ষা নেয়নি, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ থেকে শিক্ষা নেয়নি। অর্থাৎ নেপালের জনগণের যে দাবিগুলো ছিল সেগুলোকে যদি গুরুত্ব দিয়ে সেগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করতো, তাহলে আজ এই দিন দেখতে হতো না। পাশাপাশি যেটা হচ্ছে যে নেপালের অর্থনীতিটা বিপর্যস্ত হয়ে যাবে, কারণ পর্যটন শিল্প নির্ভর একটি অর্থনীতি, একটি দরিদ্র দেশ। সেখানে আগামী বেশ কিছুদিন পর্যটকরা কিন্তু যাবে না নিরাপত্তার ভয়ে। সুতরাং সেখানে অর্থনৈতিক বিপর্যয়ের পাশাপাশি সেখানে অসাধু কর্মকাণ্ড বাড়বে, অসামাজিক কর্মকাণ্ড বাড়বে এবং দুর্নীতিও বাড়বে। এবং এই অস্থিতিশীলতার জন্য আগামী দিনে এই যে মাওয়িস্ট দলগুলোর মধ্যে যে ফ্যাকশনালিজম রয়েছে আরো বাড়বে। এবং এটা লক্ষণীয় যে তারা কিন্তু সরকারের প্রতিও খুশি নয়। প্রাক্তন যে প্রধানমন্ত্রী ছিলেন পুষ্পকমল দেহাল প্রচন্ড, তার উপরেও খুশি নয়, তার উপরেও আক্রমণ করেছে, তার বাড়ি ঘর আক্রমণ করেছে। অর্থাৎ কোথাও একটা বিগত 17 বছর ধরে 2008 থেকে 2025 পর্যন্ত, অর্থাৎ রাজতন্ত্র চলে যাওয়ার পরে যে দীর্ঘ প্রলং শাসন ব্যবস্থা দেখেছে, এই শাসন ব্যবস্থায় আস্থা হারিয়েছে। তারা কোনো প্রধানমন্ত্রীকেই তারা ক্লিন চিট দিচ্ছে না, খুশি নয়। সুতরাং তারা আবার চাইছে কেউ কেউ যে রাজতন্ত্রই হয়তো মন্দের ভালো ছিল, সেটাকে ফিরিয়ে আনা হোক, কিংবা এই ধর্মনিরপেক্ষ নেপালে আবার একটা নতুন সমস্যাও রয়েছে। সেখানে এখন দেখা যাচ্ছে অন্যান্য দেশ থেকে কিছু লোকজন যাচ্ছে এবং ধর্মীয় ভিত্তিতে যে ডেমোগ্রাফি ছিল নেপাল, সেটা চেঞ্জ হচ্ছে। ফলে আগামী দিনে যে ধর্মনিরপেক্ষ নেপাল থেকে আবার পুনরায় হিন্দু রাষ্ট্রে পরিণত হওয়ার একটা প্রবণতা হলেও হতে পারে। অর্থাৎ একটা কোয়ালিটি বা স্ট্রাকচারাল চেঞ্জ ঘটবে নেপালে আগামী দিনে। এবং প্রশ্ন হচ্ছে কে আগামী দিনে নেতৃত্ব দেবে। অর্থাৎ যদি জনগণ অনড় থাকে, এই ধরনের গণতন্ত্রের নাম করে যারা নেপালের পার্লামেন্টে ক্ষমতায় আসেন, তারা বারবার জনগণের সাথে প্রহসন করেন এবং বিদেশ থেকে যে ফরেন এইড আসে সেগুলো তাদের পকেটে ঢোকান। পাশাপাশি তারা যে উন্নয়ন খাতে যে ব্যয় বরাদ্দ রাষ্ট্রের, সেই বরাদ্দের টাকাও তারা নিজেদের মানে কাজে ব্যয় করেন। এবং আরেকটা অভিযোগ রয়েছে, সেটা হচ্ছে যে নেপালের যে এলিট শ্রেণীরা রয়েছে, পলিটিক্যাল এলিট, তাদের যে ভোগবহুল জীবনযাপন, সেখানে কিন্তু জনগণ খুব প্রশ্ন তুলেছে। তাহলে আমরা কেন না খেতে পেয়ে রয়েছে, আমাদের কেন খাদ্য সংকট, চাকরি নেই, বা ন্যূনতম জীবনের যে জীবনযাত্রার মাত্রা সেটা নেই, সেই প্রশ্ন কিন্তু তারা তুলছেন। সুতরাং যুব সমাজকে একবার যদি খেপিয়ে দেয় কোনো দেশ, সেটাকে নিয়ন্ত্রণে আনা কিন্তু খুব শক্ত ব্যাপার। কারণ সোশ্যাল মিডিয়ার শুধুমাত্র মানুষের বিনোদনের প্ল্যাটফর্ম নয়, এটা কিন্তু গণতন্ত্রের চতুর্থ মাধ্যম। চেষ্টা করছি, কারণ আমরা বাংলাদেশের যে ছবিটা দেখেছিলাম ঠিক এইভাবে শেখ হাসিনা সরকারের পতন, এবং তারপর দেখে গেলাম যেভাবে এখনো পর্যন্ত বাংলাদেশে ভোট হলো না, একটা সরকার গঠন করা গেল না, একটা অর্থনৈতিক পরিকাঠামো ধীরে ধীরে ভঙ্গুর অবস্থায় পৌঁছে গেল। অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রীর ইস্তফা, এখানেও কি সেই গণতান্ত্রিক পরিকাঠামো কি সম্পূর্ণ পড়ে গেল, বা সেক্ষেত্রে এখানেও কি একটা অর্থনৈতিক কাঠামো সেটা আরো দুর্বল জায়গায় চলে যাবে বলে আশঙ্কা? দেখুন, নেপালের জনগণই বরাবরই রাজনীতিকে প্রাধান্য দেয় এবং তাদের রাজনীতির ইন্টারেস্ট রয়েছে খুব অ্যাক্টিভলি। আবার পাশাপাশি অন্য একটি হিমালয়ান স্টেট দেখুন, ভুটান, সেখানে কিন্তু জনগণ রাজনীতির বিষয়ে ওয়াকিবহাল নয়। এবং তাদের জনগণকে, ভুটানের জনগণকে কখনো গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হয়নি, দাবিও জানাতে হয়নি, রাজার বিরুদ্ধে লড়াই করতে হয়নি। বরং রাজা নিজে ওয়াংচুক 2008 সালে পার্লামেন্টারি ডেমোক্রেসি মানে ইন্ট্রোডিউস করেছিলেন। ওর একই বছর 2008 সালে নেপালের জনগণ রাজাকে তাড়িয়েছে। অর্থাৎ কোথাও একটা পলিটিক্যাল কালচারের পার্থক্য রয়েছে। পাশাপাশি আমরা যদি দেখি যে শ্রীলঙ্কার ক্ষেত্রে তাই, বাংলাদেশের ক্ষেত্রে তাই, আফগানিস্তানের ক্ষেত্রে তাই, এন্টায়ার দক্ষিণ এশিয়াতে কোথাও সরকার সমূহ, নির্বাচিত সরকার সমূহ জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে, কোথাও দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছে, কোথাও বা জনগণের স্পেস অর্থাৎ গণতান্ত্রিক অধিকার সেখানে বাধা দেওয়ার জন্য তারা বিরোধভাজন হয়েছে। চতুর্থ যে সমস্যাটা দেখা দিয়েছে, অর্থাৎ তারা সুশাসন দিতে পারেনি, জনগণের যে দাবিগুলো অ্যাড্রেস করার পরিবর্তে তারা ক্ষমতা থাকার চেষ্টা করে। শেখ হাসিনা সেই অভিযোগ থেকে মুক্ত নয়। সুতরাং এই যে নেপালি জনগণ, অর্থাৎ জনগণের একটা বড় অংশ, তরুণ সমাজ খেপে গিয়েছে, তারা সরকারের উৎপাদন ঘটিয়েছে। একটু সঙ্গে থাকা অনুরোধ করছি, তার কারণ হচ্ছে আমরা দ্রুত একটা বিরতিতে যাবো। এবার বিষয় হচ্ছে যে খবরগুলো সামনে আসছে যে সেনা প্রধানের পরামর্শে একেবারে ইস্তফা দিয়েছেন অলি। এখন বিষয় হচ্ছে তিনি কয়েকজন মন্ত্রী সহ তিনি কিন্তু আজকে দেশ ছাড়তে পারেন। কোথায় যাবেন, কোথায় আশ্রয় নিতে পারেন, ঠিক যেমনটা আমরা দেখেছিলাম শেখ হাসিনার ক্ষেত্রে। এক্ষেত্রে অবশ্যই আলোচনা পরবর্তী কয়েকটা ধাপ বাকি রয়েছে। দ্রুত বিরতিতে যাচ্ছি, ফিরছি সঙ্গে থাকুন। ইন্টারফেয়ার করা উচিত নয়, কিন্তু আমরা মনে করি প্রতিবেশী ভালো থাকলে, পাড়াপড়শি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকি। শান্তি থাক, সবাই ভালো থাক, এইটুকুই আমার বলার, আর কিছু নয়। না না, আমাদের কাছে কোনো খবর নেই।
আমাদের কাছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কোনো খবর এখনো পর্যন্ত কিছু ভাষণ করেনি। That is obvious that government of India's decision is correct decision, because why the people will face the trouble, na? If the peace, unless peace is restored, how do our people will face the situation? It is not our matter. But this is a document. The voter card is the identity. So Aadhaar card inclusion means everybody have the Aadhaar card. और जिसको नहीं है वो कर लेंगे, कोई बात नहीं है. I think epic card should be included also. Voters epic card. ভাই যখন হবে তখন বলবো, এখন তো হয়নি। আমরা এসআইআর বিরুদ্ধে, তার কারণ হচ্ছে 3 জন ইলেকশন কমিশনার আপনারা দেখেছে, যারা আগে ইলেকশন কমিশনার ছিল, তারা বোল্ডলি কাল বলেছে এসআইআর নিয়ে 2-3 মাসে হয় না, এটা করতে গেলে 3-4 বছর टाइम लगे। तो चलने दीजिए ना, हमारा क्या है? हमारा पार्टी तो जो स्टैंड लिया इंडिया अलायंस का स्टैंड। थैंक यू, देखा হবে, ভালো থেকো সবাই। আর তোমরা হঠাৎ করে চলে যাও না নিজের লাইফ রিস্ক নিয়ে। You can cover from Shiliguri but you don't go there. Safety first, safety and security. আর তোমরা কেউ এদেশ ওদেশ গেলে না জানিয়ে যাবে না পুলিশকে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরেও যাচ্ছেন এবং তার মধ্যেই নেপাল নিয়ে যেটুকু বললেন যে সত্যি প্রতিবেশী দেশ যদি ভালো না থাকে তাহলে সত্যি আমরাও ভালো থাকতে পারি না, তাই প্রতিবেশী দেশ হিসেবে অবশ্যই ভালো থাকুক এবং অবশ্যই তার আগে অনেকগুলো বিষয় তিনি তুলে ধরলেন। আমি যাবো, আমাদের সঙ্গে দেবাশিস নন্দী রয়েছেন, দেবাশিস তার কাছে যাব। দেবাশিস, একটা বিষয় যেটা আমরা বলছিলাম যে এইরকম সিচুয়েশনের মধ্যে দাঁড়িয়ে ক্রমশ পরিস্থিতি যেহেতু প্রতি মুহূর্তে বদলাচ্ছে, নেপালে অবস্থিত ভারতীয়রা তারা কতটা সতর্ক থাকবেন এই মুহূর্তে? ভারতের কাছেও একটা পরিস্থিতির নজর রাখাটা খুব বড় চ্যালেঞ্জের, কি মনে করেন? ভারতের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অবশ্যই অ্যাডভাইজারি দেওয়া হবে, মানে নেপালে বসবাসরত ভারতীয় যারা প্রবাসী বা কর্মসূত্রে আছেন বা অনেকে ব্যবসা করেন নেপালে, বা ভিজিটার্স যারা ওখানে গিয়েছেন, ভারতীয় ভিজিটার্সরা, টুরিস্টরা, এখন তারা অবশ্যই সতর্ক থাকবেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যেহেতু সোশ্যাল মিডিয়াটা বন্ধ, ইন্টারনেট পরিষেবা বন্ধ, মেসেজটা পৌঁছানো খুব মুশকিল। আর নেপালে তো রিসোর্সের খুব ক্রাইসিস, ফলে সেখানে দেখবেন এবং অবরোধ থাকলে, অচল অবস্থা থাকলে খাবারের সংকট হবে, জলের সংকট হবে, ওষুধের সংকট হবে। সুতরাং সেখানে অবশ্যই ভারত মানবিক কারণে মানে সেখানে হিউম্যানিটেরিয়ান যে গ্র্যান্ট বা এইড পাঠাতেই পারে। এখন ভারতের যেটা পলিসি সেটা অবশ্যই নেপালের তরফ থেকে যতক্ষণ পর্যন্ত না রিকোয়েস্ট আসছে ততক্ষণ পর্যন্ত ভারত হস্তক্ষেপ করবে না, কারণ এতে অন্য ব্যাখ্যা করতে পারে প্রতিবেশী অন্যান্য দক্ষিণ এশীয় দেশ বা আমাদের উত্তরের প্রতিবেশী চায় না যে ভারত যেচ্ছে ওখানে গিয়েছে হস্তক্ষেপ করার জন্য। অর্থাৎ ভারতের তো উভয় সংকট, সুতরাং ভারত ওয়েট অ্যান্ড সি করছে, ভারত নজর রাখছে অবশ্যই। কারণ ভারতের যে কাঠমান্ডুতে দূতাবাস রয়েছে তারা খুব অ্যাক্টিভলি কাজ করছে সেখানে, এবং সেখানে বড় মানে সেখানে পরিকাঠামো রয়েছে, এবং ভারতের যে বিভিন্ন এনজিও কাজ করে নেপালে, তারাও কিন্তু মানে এদের কোঅর্ডিনেট রেখে ভারত সরকারের সাথে তারা মেসেজ পৌঁছাবে বা সংকট হলে তাদেরকে এখান থেকে আমার সর্বশেষ প্রশ্ন একটা থাকবে। আমরা শেখ হাসিনার ক্ষেত্রে দেখেছিলাম যেভাবে দেশ ছাড়তে এবং অবশ্যই ভারতে চলে আসতে একেবারে নিরাপদ আশ্রয়ের জন্য, কিন্তু এক্ষেত্রে আজকে ওলি যদি দেশ ছাড়েন বা দেশ ছাড়ার একটা সম্ভাবনা, কোথায় যেতে পারেন? দেখুন, বেশিরভাগ যা ট্রেন দেখেছি সেগুলো হচ্ছে ইজি ভিসা, যে সমস্ত দেশে মিডল ইস্ট কান্ট্রিগুলোতে ভিসা অ্যারাইভাল আছে, বা সেই দেশগুলো কোনো মানে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান দাবি করলে তাদেরকে আশ্রয় দেয়। মিডল ইস্ট কান্ট্রি হতে পারে, ওইদিকে থাইল্যান্ড হতে পারে, মানে সাউথ ইস্ট এশিয়ার কিছু দেশ, মালয়েশিয়া তো এই বিষয়ে স্থান দিতে পারে তাকে, এবং তিনি আবার ভারতের কাছেও আশ্রয় চাইতে পারেন। এখন যেহেতু হাসিনাকে আশ্রয় দিয়েছেন, তারপরে ওপি ওলিকেও দিতে পারে। তো এটার প্রশ্ন উঠবে, ভারত শুধু যারা বিপর্যস্ত রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তাদের আশ্রয়দাতা দেশ, একেবারে সেই সম্ভাবনার জায়গাটা তৈরি হয় কিনা সেদিকেও আমাদের নজর থাকবে। দেবাশিস, অনেক ধন্যবাদ জানাবো গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। অবশ্যই আমরা পরবর্তী আরো আপডেট, এবং অবশ্যই নেপালের প্রত্যেক মুহূর্তে উদ্ভূত পরিস্থিতি যেদিকে যাচ্ছে, প্রতি সেকেন্ডে সেখানকার সিচুয়েশন বদলাচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে অবশ্যই আমাদের নজর থাকবে দুপুর 2টা নিউজ রুম। শেষ করছি এখানে, সঙ্গে থাকুন খবরের আপডেট পেতে, সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজে।